সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি কবি সাহিত্যিকদের নিয়ে ফেসবুক লাইভ প্রোগ্রাম বই সখার ১৬তম পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন কবি বিথি রহমান। প্রথমেই চলে যাচ্ছি আমাদের এই কবি এবং আজকের অতিথি কবি বিথি রহমানের কাছে। আপু, কেমন আছেন? মামুন ভাই, হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। ধন্যবাদ আপু আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। প্রথমেই আমরা দর্শক শ্রোতাদের কাছে আপনার পরিচয়টি তুলে ধরছি। কবি বিথি রহমান 15ই মার্চ ময়মনসিংহের মুক্তাগাছা থানায় জন্মগ্রহণ করেন। তার লেখালেখি শুরু ছোটবেলা থেকেই। কর্মজীবনে তিনি কিছুদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছেন। পাশাপাশি লেখালেখি করছেন এবং প্রতিনিয়ত কবি সাহিত্যিকদের সাথে তার একটি হৃদয় সম্পর্ক রয়ে গেছে। আজকে আমরা তার সম্পর্কে জানবো, তার কবিতা সম্পর্কে জানবো, তার লেখালেখি সম্পর্কে জানবো। তো প্রথমেই চলে যাচ্ছি কবি আপু বিথি রহমানের কাছে। আপু, আপনার লেখালেখি কিভাবে শুরু হলো, যদি দর্শকদের কিছু বলতেন। ধন্যবাদ মামুন ভাই। লেখালেখির শুরুটা, এই গল্পটা খুব পরিচিত, আমি অনেকবার বলে ফেলছি আসলে। তারপরেও পুরনো যতই হোক, এই গল্পটা আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিনের গল্প। আমাদের পরিবারে হচ্ছে লেখালেখির আবহটা সবসময়ই ছিল। মূলত আমার পিতামহ, মানে আমার যাকে আমি দাদা বলতাম, আমার দাদা লেখালেখির সাথে যুক্ত ছিলেন। উনি কবিতা লিখতেন। দাদা, আমরা ছোট থেকে ওনার কবিতা শুনে শুনে বড় হয়েছি। মানে আমরা যখন কোনো পারিবারিক আড্ডা যখন হতো, দাদার কবিতা সেখানে থাকতোই, আমরা দাদার কবিতা শুনে শুনে বড় হই। তারপর আমার বাবা, উনিও লিখতেন কিন্তু দাদার মতো না। বাবা পড়তেন বেশি, উনি খুব ভালো পাঠক এখনো। আমাদের তখন আমার মনে আছে যে এখন সেই আমাদের বুক সেলফ, বিশাল একটা কাঠের বুক সেলফ ছিল, সেটা এখন আর নেই। সেই বুক সেলফটা ভর্তি বিভিন্ন বই সবসময় থাকতো। আমার আব্বা মুক্তাগাছা পাঠাগারের আজীবন সদস্য ছিলেন। তো ছোটবেলা থেকে যেটা হয় যে বাবা মা বই পড়তে দিতে চান না, মানে যেটাকে বলতো আউট বই। হ্যাঁ, সেই সময় যে বাচ্চাদেরকে আউট বই পড়তে দিতে চাইতেন না। আমাদের ক্ষেত্রে কিন্তু সেই বিধিনিষেধ ছিল না। আমরা পড়াশোনা করতাম, পড়াশোনায় সবসময় মনোযোগী ছিলাম। সেক্ষেত্রে অন্য আউট বই যখন আমরা পড়তাম বা পড়তে চাইতাম, সেক্ষেত্রে কখনো বাধা পাইনি। উপরন্তু আব্বা বিভিন্ন ভালো বই নিয়ে আসলে উনি হাতে তুলে দিতেন। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, আমি প্রথম আমার উপন্যাস আমি পড়ি শরৎচন্দ্রের দেবদাস। আমি কিন্তু কোনো বাধা পাইনি যে এত অল্প বয়সে কেন আমি দেবদাস পড়ছি। আর শুরুটা, একদম শুরু যদি বলি, সেটা হচ্ছে যে আমি অষ্টম, সরি, ষষ্ঠ শ্রেণীতে যখন আহ বিজয় সংখ্যা বের হবে, সুরিত মুক্তাগাছার একটা ছোট কাগজ, আলী ইদ্রিস স্যারের, উনি মুক্তাগাছা সংস্কৃতি সরকারি কলেজের প্রিন্সিপাল এখন। তো উনার বই, ছোট কাগজ বের হবে, তখন আমার আপু, আমার বড় আপু যিনি, যাকে আমি ছোট আপু ডাকি আর কি, আমার বড়। তো ছোট আপুর কবিতা লিখতেন। উনি তখন কলেজে পড়েন আর আমি ষষ্ঠ শ্রেণীতে। তো আপু তো আগে থেকেই লিখতো। আপু তো কবিতা দিচ্ছে, খুবই কমন ব্যাপার যে হ্যাঁ ওর কবিতা যাবে। তো আমি তো দেখতেছি আব্বু কবিতা লিখে আব্বার হাতে জমা দিল। মানে আব্বা যেটা করতেন, আমরা লেখা লিখতাম, আব্বা সেটা পোস্ট করতেন, যে ডাকে পাঠাতেন বা হাতে দিলে আব্বা দিয়ে আসতেন সবসময়। তো রাত সন্ধ্যার পরে আমি পড়তেছি, আপু হচ্ছে কবিতার আব্বার হাতে জমা দিলেন। তো তখন আপু হঠাৎ কি ভেবে বলেন যে, বিথি, তুমিও একটা কবিতা লেখো। তো আমি কি কবিতা লিখবো? আমি মানে আমি কবিতা লিখবো যে এটাই আমার মাথায় তখন ছিল না। তা আব্বা যেহেতু বললো, আমি সাথে সাথে ঠিক আছে আব্বা, আমিও একটা লিখবো। আমিও কাগজ কলম নিয়ে বসলাম এবং আমার যা মনে আসলো আমি এটা লিখলাম। তো ওটা কিন্তু একটা প্রতিযোগিতার মতো ছিল আর কি, যে যাদের লেখা বাছাই হবে তাদের লেখাটাই যাবে। তো আমি স্কুল শাখায় আমার কবিতা, আব্বা সেটা আব্বা, আমি কবিতাটা আমি দিলাম কিন্তু নাম দিয়ে দিলেন আব্বা। আমার কবিতা সবসময় আব্বার নাম দিয়ে দিতে সহযোগিতা করতেন। আব্বার নাম দিয়ে দিলেন, সেই কবিতাটা আমি জমা দিলাম। তারপর সে আমার কবিতা সিলেক্ট হলো আর কি। ওইটা হচ্ছে আমার শুরু। মানে আমি এর আগে শুধু পড়তাম ছোটদের বই, তখন তো ছোটদের বই
কবিতার বই, গল্পের বই এইসব পড়তাম। ওইখান থেকে শুরু। তারপর হচ্ছে যেটা হলো যে আমার আগ্রহ বেড়ে গেল যে আমার কবিতা তো বাছাই হইছে, আমি তাহলে লিখতে পারবো। তখন থেকে আমি হচ্ছে যত স্থানীয় যেসব কাগজ টাগজ ছিল সেগুলোতে লিখা দিতাম। তারপর আস্তে আস্তে আমি হচ্ছে তখন স্কুলের পাঠাগারে, আমাদের পাঠাগারে কিন্তু বাচ্চাদের বই তেমন থাকতো না। হ্যাঁ, আমি কি করতাম, ব্র্যাকের যে স্কুলগুলো, ওখানে কিন্তু বাচ্চাদের হচ্ছে বিভিন্ন গল্পের বই, কবিতার বই দেওয়া হতো। হ্যাঁ, আমি কি করতাম, যে ঝরে পড়া বাচ্চাদের তো ব্র্যাকে বেশি থাকতো। আমি কি করতাম, যারা একটু ভেতরে গ্রামের দিকে যেসব বাচ্চারা পড়াশোনা করতো, যারা অর্থনৈতিক ভাবে যাদের অবস্থা খারাপ হতো, তারাই তখন ব্র্যাক স্কুলগুলোতে পড়তো। আমি তখন কি করতাম, ওই ছুটির দিনে তো ক্লাস হতো সম্ভবত, যতদূর মনে পড়ে সেদিন তো আমার বন্ধ থাকতো, আমি হেঁটে হেঁটে সেই দূরের স্কুলগুলাতে চলে যেতাম। ওখানে গিয়ে আমি হচ্ছে বিভিন্ন সংখ্যা, তাদের যে গল্পের যেসব বই, কবিতার বই, সেগুলো আমি নিয়ে নিয়ে এসে পড়তাম। এবং ওখানে থাকতো যে কবিতা, গল্প ওরা ছাপাতো, আমি ওইসব ঠিকানা জোগাড় করে করে আমি সেসব ঠিকানায় লেখা পাঠাতাম। এরকম হয়েছে যে সেসব সংখ্যা তো আমাদের বাড়িতে আসতো না। ও তখনকার একটা তখন এইভাবে হতো যে যার লেখাটা ছাপা হতো তার কিন্তু ফুল অ্যাড্রেসটা আসতো, কোন ক্লাসে পড়ছে এরকম করে ফুল অ্যাড্রেসটা থাকতো, তো ফুল অ্যাড্রেসটা দিয়ে দিতাম। কিন্তু সৌজন্য সংখ্যা তখন আমাদের কাছে আসতো না। আমি 8-এ যখন পড়ি, আমার বাইরের ছোটদের একটা ম্যাগাজিনে, এই মুক্তাগাছার, সেটার পরে হচ্ছে ছোটদের ম্যাগাজিনে মুক্তাগাছার বাইরে, যে ওই মুহূর্তে আমার ম্যাগাজিনটার কথা মনে নাই। তো আমার এক ফ্রেন্ড, আমি হয়তো অনেক বেশি স্মৃতিচারণ করছি না, আচ্ছা, আমার স্কুল ফ্রেন্ড, আমি তখন ক্লাস 8-এ পড়ি, একদিন ও এসে বলছে যে ওদের আর একটু আমাদের গ্রামটা, আমাদের স্কুলটা হচ্ছে আমার বাড়ির একদম পাশে, আরো ভেতরে দিকে গ্রাম থেকে অনেক মেয়েরা আসতো আমাদের স্কুলে পড়তে। ওরা একটু গ্রামের দিকে বলে ব্র্যাক স্কুল অ্যাভেলেবল ওইসব জায়গায় ছিল। তো একদিন ও স্কুলে এসে আমাকে একটা ম্যাগাজিন নিয়ে আসছে, যে পিথি দেখো, এটা কি তুমি, মানে এই গল্পটা কি তোমার লেখা? ওটা একটা মুক্তিযোদ্ধার গল্প ছিল, মুক্তিযুদ্ধ নিয়ে একটা গল্প ছিল, আমি লিখছিলাম সেই বয়সে আর কি। তখন আমি তো হতো, হ্যাঁ এটা তো আমার নাম, আমি তো এই গল্পটা দিচ্ছি। মানে আমার গল্প অলরেডি এই সংখ্যাটা বাজারে চলছে, ব্র্যাক স্কুলে চলে গেছে, আমি কিন্তু জানি না। ওইটা কিন্তু আমার হাতে এখনো নাই। আমার ফ্রেন্ড আবার, ওরা আবার সেই সংখ্যাগুলো তো আবার ওরা পড়তে আনতো, আবার ফেরত দিতে হইতো। তখন আমি বুঝতেও পারি নাই যে এই সংখ্যাটা আমি কিভাবে নিব, আব্বাকেও কেন যেন বলা হয়নি, বা এখন স্মৃতিতে নাই। এই তো, তখন থেকে এভাবে শুরু। তারপর আস্তে আস্তে ইনকিলাব, প্রথম আলো, বন্ধু সভায় একটা সংগঠন হলো আমাদের মুক্তাগাছায়, সেখানে আমরা সংগঠন পরিচালনা করতাম এবং লেখাও পাঠাতাম সেই বন্ধু সভায়। শুক্রবার শুক্রবার সেই বন্ধু সভার সংখ্যা বের হতো। এইভাবে করেই শুরুটা আসলে। ধন্যবাদ আপু। অনেক সুন্দর একটি স্মৃতিচারণ আমরা শুনলাম। সত্যি কথা বলতে হয়, আপনি পারিবারিকভাবে একটি সাহিত্য বা সাহিত্যের আতুর ঘরের মধ্যে আপনি লালিত পালিত হয়েছেন এবং সেখান থেকে আপনার সাহিত্য চর্চা শুরু। তবে আমরা খুব আগ্রহের সঙ্গে আছি যে আপনার বই প্রকাশিত হবে, আপনি আপনার বই প্রকাশিত করবেন এবং সেটি পাঠক মহলে আরো সমাদৃত হবে এবং এটি ডকুমেন্ট থাকবে যে একজন লেখক তার বই থাকছে বা তার বইগুলো সবকিছু মিলিয়ে। তো আপুর কাছে এবার চলে যাচ্ছি যে আপনার লেখালেখি নিয়ে অনেক কথার মাঝে আমি যে প্রশ্নটা করছি সেটি হলো, আপনি মূলত যেটা কবিতা লেখেন বা আপনার ছোট গল্পের কথাও আমরা জানলাম যে আপনার ছোট গল্পও খুব ছোটবেলায় একটি লিটল ম্যাগ এ প্রকাশিত হয়েছিল। তো আপনার লেখালেখির ক্ষেত্রে লিটল ম্যাগের গুরুত্বটি কেমন? একটু যদি দর্শকদের বলতেন। হ্যাঁ, আমি এবং এখন লাস্ট আমরা কথাটা দেখতে বুঝতে পাই, পারিনি। একটু একটু বলতে চাই যে আমরা যে ছোট সাহিত্যের কাগজ যেগুলো লিটল ম্যাগ বা আমরা বলি আর কি, যেমন সাহিত্যের কাগজগুলো, আপনি সেই কাগজগুলোতে লেখা দিতেন, সেই লেখাগুলো আপনার প্রকাশিত হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকায় বা যেগুলো ছোট ছোট ম্যাগাজিনের কথা বলছি আমি। সেই হুম হুম। ম্যাগাজিন গুলো আপনার লেখালেখিতে কতটা ভূমিকা রেখেছে? বা এখন আমি যদি বলি যে আপনি ওবায়দ আকাশ, আমাদের কবি ওবায়দ আকাশ ভাইয়ার শালুক পত্রিকায় সাথে আপনার যোগাযোগ আছে বা আপনার সেখানে লেখালেখি করছেন বা আপনি বিভিন্ন পত্র পত্রিকা দিচ্ছেন, এই যে পত্র পত্রিকার ভূমিকা একজন লেখক তৈরির ক্ষেত্রে কতটুকু? হ্যাঁ,
ধন্যবাদ মামুন ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে পত্র পত্রিকায় লেখার গুরুত্বটা। এখন যে ট্রেন্ড চলছে যে আমরা সবাই খুব বেশি ফেসবুক ভিত্তিক লেখালেখি করছি, হ্যাঁ সেটা জি একটা পাঠক হয়তো তৈরি হয় এইখানে, কিন্তু আমি বলবো ফেসবুকটা আরো অনেক পরে। হ্যাঁ, প্রথমত পত্রিকা। দেখেন আপনি পত্রিকা প্রত্যন্ত অঞ্চলে বলেন, এখনো যতই ইন্টারনেট অ্যাভেলেবল হোক, আপনি একটু জেলা শহরের দিকে যান, হ্যাঁ, জেলা শহরের দিকে গেলে সবার প্রথমে মানুষ কি সকালবেলা পত্রিকা পড়ছে। এবং যে বিশেষ করে যেদিন হচ্ছে সাহিত্য সংখ্যা থাকে, যারা ডাকে লেখা পাঠাচ্ছে, মেইলে লেখা পাঠাচ্ছে, তারা কিন্তু সাহিত্য সংখ্যাটার জন্য অপেক্ষা করে, যে পত্রিকার পাতা খুলে দেখবে আজকে কার লেখাটা আসছে, ইদানিং কে লিখছে, কেমন লিখছে। ফেসবুকে একটা নির্দিষ্ট সংখ্যক পাঠক আছে, একটা নির্দিষ্ট বয়সের পাঠক আছে যারা ফেসবুক নিয়ে থাকছে। কিন্তু পত্রিকার যে আবেদন এবং অবদান, সেটা আমি ছোট থেকেই আমি দেখতেছি যে পত্রিকার আবেদন ছোট থেকে আগে যেমন ছিল এখনো একই রকম আছে। আমি এখন আমার নিজের জীবন দিয়ে সেটা বলছি যে আমার শুরুটা তো ছোট কাগজ দিয়ে, তারপর আস্তে আস্তে আমি সেটা পত্রিকার দিকে টার্ন নিল। সেই সময় আমি ইনকিলাব, প্রথম আলো, বন্ধুসভা, তখন সেই বয়স অনুযায়ী তখন ইনকিলাবে বের হতো আপনার উপহার। আমি উপহার নিয়মিত ফলো করতাম, এবং উপহার এবং বন্ধুসভা, প্রথম আলো, সে বয়সে আমার যেরকম ফলো করার কথা, যে চ্যাপ্টার গুলা, ওই রকম চ্যাপ্টারই আমি ফলো করতাম। তো সেই সময় পত্রিকার মাধ্যমে কিন্তু আমাদের কি হলো, তখন একটা সার্কেল তৈরি হলো যে কাদের লেখা যাচ্ছে। ওই বয়সে আমরা যারা উপহারে লিখতাম, আমাদের সেই বন্ধুরা কিন্তু এখনো সেই বন্ডিং আছে, এবং লেখালেখির জগতে তারা অনেকেই এখন কিন্তু স্বপ্রতিষ্ঠিত। শুরুটা কিন্তু দেখা যায় যে সেই ইনকিলাব থেকে, উপহার থেকে, রম্য লিখছে বা কবিতা লিখছে, রম্য কবিতা, সেখান থেকে শুরু, কিন্তু তারা সেই শুরুটা থেকে আজকে জায়গায় প্রতিষ্ঠিত। তারপর আমার কথা বলবো যে আমি একটা পর্যায়ে এসে ইন্টারমিডিয়েট পর্যন্ত তো আমি ময়মনসিংহে ছিলাম। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আমি যখন ঢাকায় আসলাম, ঢাকায় এসে আমি 3-4 বছর হচ্ছে আমার লেখালেখি কন্টিনিউ ছিল। হুম, তিন 3-4 বছর আমি কন্টিনিউ করছি, পত্রিকাতেও আমার মোটামুটি একটা লেখা টেখা যেত, আমি চেষ্টা করতাম লেখা পাঠানোর, সবসময় চর্চার মধ্যে থাকার। তো আস্তে আস্তে যেটা হলো যে চাকরি এবং পড়াশোনা, আমি অনার্স থার্ড ইয়ার থেকেই সাংবাদিকতায় যুক্ত হই। আমি পড়াশোনা এবং চাকরি দুইটা নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে যাই। কিন্তু যেটা হয় যে আগে বাড়ি থাকতে আমি যখন শুধু পত্রিকা পড়তাম, তখন আমি শুধু পত্রিকার মাধ্যমেই আমার লেখালেখিটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতাম। যখন আমি এই চাকরিতে জড়িয়ে গেলাম এবং পড়াশোনা চাকরি দুটো নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, একই সাথে তখন চলে আসলো স্মার্টফোন। হুম, আমি যে সময়টা লেখালেখি করতাম, আমি কি করলাম, স্মার্টফোনের দিকে ঝুঁকে গেলাম। স্মার্টফোন নিয়ে আমি গেম খেলছি, বা ফেসবুকে অ্যাকাউন্ট খুলছি, সেসব নিয়ে মেতে আছি। কিন্তু সাহিত্যের যে মূল চর্চাটা, বই পড়া এবং পত্রিকা ফলো করে, পত্রিকা কারা লিখে আসছেন, কারা লিখছেন, সেই যে টাচটা, সেটা থেকে আমি একসময় দূরে সরে যাই। তো একটা পর্যায়ে গিয়ে আমার ব্যক্তিগত ঝামেলা, নানান কারণে আমি একটু দূরে ছিলাম। তারপর এক পর্যায়ে গিয়ে যখন আমার মনে হলো আমার জীবনের আসল উদ্দেশ্যটা আসলে কি, আমি যে বোধ নিয়ে বড় হলাম, যে ইচ্ছা এবং স্বপ্ন নিয়ে আমি বড় হচ্ছিলাম, সেটা হচ্ছে আমার সাহিত্য চর্চা, কবিতা, গল্প। সাহিত্য চর্চার যে পরিবেশটা, সেটা থেকেই আমি দূরে সরে গেছি। কেন গেছি? আমি আসলে পত্রিকা পড়ছি না, আমি ছোট কাগজ পড়ছি না। আমার সময় যখন পাচ্ছি আমি হয়তো একটু গল্প পড়ছি, বই পড়ছি, কবিতা পড়ছি, সেটা আমার ভেতরে আমি রেখে দিচ্ছি, কিন্তু আমি একটা ওই গণ্ডি থেকে বের হচ্ছি না। তখন আমি যেটা করলাম, যে উবায়েদ আকাশের নাম আপনি নিলেন, হ্যাঁ, আমি বলবো আমি দৈনিক জনতায় কাজ করতাম, দৈনিক জনতায় লিখতাম, ইনকিলাবে লিখতাম, প্রথম আলোতেও লিখি নাই। বড় হওয়ার পর আমি, বন্ধু সবার পর আমি আর প্রথম আলোতে কখনো, সাহিত্য পাতায় আমি কখনো লিখি নাই। পরবর্তী, এটা তখনকার কথা বলছি। তারপর যখন আমি 2017, হ্যাঁ 17 সালের দিকে আমি যে বললাম যে মাঝখানে একটা গ্যাপ ছিল, 17 সাল থেকে আমি সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমি আবার উঠে পড়ে লাগলাম। আমি আবার লেখালেখি পুরোদমে শুরু করলাম, সেটা ফেসবুক কেন্দ্রিক, প্লাস হচ্ছে আমি আবার বিভিন্ন ছোট কাগজে লেখা দেওয়া শুরু করলাম। সেই মুহূর্তে 2018 সাল, 2018 সালে হচ্ছে উবায়েদ আকাশ ভাইয়ের সাথে আমার পরিচয় তখনো হয়নি। ওনাদের নারীপাদে দিতেন, নাসরিন আপু সম্ভবত নারীপাতা,
বা আমি নামটা ভুল বলতে পারি। হ্যাঁ, এখনো উনি দেখছেন বোধহয় না, কিংবা এই পত্রিকায় উনি এখন নাই, যাই হোক। তো নাসরিন আপু বলছেন যে আপু আপনি তো ভালো লিখেন, আপনি আমাদের পত্রিকায় কেন লেখা দিচ্ছেন না? তো আমি বললাম যে আসলে ঠিক আছে, আমি তো সংবাদে কখনো পাঠাইনি, আমি ওনার মেল এড্রেস আমার জানা নাই, আপুকে আমি কবিতা দিলাম যে আপু ঠিক আছে, আপনি তাহলে আপনি একটু আপনাদের সাহিত্য সম্পাদককে আমার কবিতা দিয়েন। তো আপু খুব আগ্রহ করে আমাকে আমার কবিতা নিয়ে গেলেন এবং বললেন যে আমি উবাইদ ভাইকে দিছি আমার আপনার কবিতা, অবশ্যই উনি পছন্দ করবেন আপনার লেখা, আমার ধারণা, আমার বিশ্বাস। তো ঠিক আছে, আমি অপেক্ষা করলাম যে দেখি যে না, আমার লেখাটা, কবিতাটা আর আসলো না। পরবর্তী বা কাছে পরে যে 2-3টা সংখ্যা, তখন আর আসেনি। তো উবাইদ ভাইয়ের সাথে আমার কিন্তু, উনি কিন্তু ফেসবুকে আমার সাথেই ছিলেন। আমি নিয়মিতই ওনাকে ফলো করি, ওনাকে দেখি। তো হঠাৎ একদিন উবাইদ ভাই আমাকে ইনবক্সে বললেন যে বিথি আপনি, এখন উনি আমাকে তুমি করে বলেন, যে বিথি আপনি আমার আমার পাতার জন্য কবিতা দিবেন। আমি বললাম যে ভাইয়া, আমি তো মাস 2 আগে আপনাকে কবিতা দেওয়া হয়েছিল ওই আপুটার মাধ্যমে, আপনাদের নারী পাতা যিনি আপু উনি দিছিলেন। তখন উনি বলেন যে কি বলেন, আপনি এত চমৎকার লিখেন, 2 মাস আগে আপনি আমাকে কবিতা দিছিলেন, সেই কবিতা আমার চোখে পড়েনি। তখন আমি আমি খুবই খুশি হলাম যে উনি নিজে থেকে এসে আমাকে বলতেছেন যে কবিতা দেন, এবং আপনার কবিতা আমার হাতে আসছে, অথচ সেটা আমি, আমার হাতে পড়েনি। আচ্ছা ঠিক আছে, আপনি কবিতা দেন, আমি দেখবো আপনার কবিতা। তো তখন হচ্ছে ওনাকে আমি একটা কবিতা ওনাকে আমি পাঠাই, এবং পরবর্তী সংখ্যায় ওই কবিতাটা আমার আসে। আমি বলবো আমার জীবনের নতুন করে যে লেখালেখির শুরুটা আমার একটু একটু করে যে চলছিল, সেইটাতে গতি এনে দিয়েছেন ওবায়দ আকাশ। কারণ এরপরে আমি আর থামিনি। তখনও আমি আস্তে আস্তে চলতাম, আমার মনে হতো যে থাক, যাক সময়, আমি আস্তে আস্তে আগাই, আমি আমার মতো লিখতে থাকি, কিন্তু আমাকে লিখতেই হবে। এই ধারণাটা, এই বিশ্বাসটা আমার ভেতর ওবায়দ আকাশ তৈরি করে দিয়েছেন। এবং পরবর্তীতে আমি বলবো শালুকের সাথে যখন আমি, ওনার সাথে যখন সংবাদে আমি যুক্ত হলাম, তারপর তো শালুকের, আমার মনে হয় যে 18 থেকে 21, 3 বছর ধরে শালুকের সাথে আমি আছি এবং ওতপ্রোতভাবে আছি। শালুক আমার জীবনের আরেকটা মাইল ফলক। এবং একই সাথে উবায়দ, আমি মোল্লা মাহফুজাল হোসেনের কথা বলবো, শালুকের সহযোগী সম্পাদক যিনি, উনিও আমাকে অত্যন্ত স্নেহ করেন, এবং ওনার জি জি। অনুপ্রেরণা আমাকে সবসময় শক্ত অবস্থান ধরে রাখতে সাহায্য করেছে। তারপর থেকে দেখেন, গত 3-4 বছর ধরে আমি হচ্ছে কন্টিনিউয়াসলি লিখে যাচ্ছি। এবং আমি দেখলাম যে আমি যে ফেসবুক ভিত্তিক যেভাবে আমি লেখালেখি চালিয়ে যাচ্ছিলাম শুরু করার পর, সেটা বাদ দিয়ে যখন আমি পত্রিকায় আবার নতুন করে লেখা শুরু করলাম, তখন সেটা আমাকে আরো বেশি অবস্থান শক্ত করতে সাহায্য করছে এবং পরিচিতি বাড়াতে। আজকে আল মামুন আব্দুল্লাহ আমাকে কেন চেনে? পত্রিকায় যদি আল মামুন আব্দুল্লাহ আমার নামটা না দেখতো, ফেসবুকে দেখে কিন্তু সে আমাকে নিয়ে আসতো না, আমার যা ধারণা আর কি। তারপর সংবাদ, ভোরের কাগজ, প্রথম আলোতেও গেছে। তারপর হচ্ছে বাংলাদেশের খবর, তারপর হচ্ছে ওই যে আপনার, মনে করতে পারছি না, মানব কণ্ঠ। তারপর হচ্ছে জি জি। আরেকজনের কথা বলবো, আমি আলী রেজা রেজা ভাইয়ের কথা বলবো, ওনার পত্রিকা, রেজা ভাইও আমাকে অত্যন্ত স্নেহ করেন। এরকম আরো যত আছে, আহ সেসব গুলাতে কিন্তু আমি নিয়মিত লিখে যাওয়ার চেষ্টা করছি। তো প্রশ্নের শুরুটা ছিল যে পত্রিকা এবং ছোট কাগজ, একই সাথে আমি সমধারার কথা বলবো। শালুক তো আছেই, সমধারা, শালুক, এবং ইদানিংকালে আরো অনেক নতুন নতুন ছোট ছোট কাগজ আছে যারা খুব ভালো কাজ করছেন, তরুণ তরুণ লেখকরাই হয়তো সম্পাদনা করছেন, কিন্তু তারা কাজ খুব ভালো করছেন। তো আমি বলবো যে পত্রিকা, ছোট কাগজ একজন লেখকের জন্য, একজন কবির জন্য, একজন সাহিত্যিকের জন্য অনেক বেশি অবদান রাখে, শুধু তার পরিচিতির জন্য না, তার শেখার জন্য। শালুকে বিথিও লিখছে, বিথি রহমানও লিখছে, ওবায়দ আকাশও লিখছেন, এর চাইতেও বড় বড় সাহিত্যিকরা কিন্তু লিখছেন। তো আমার নিজের নামটাও আমি ওখানে দেখতে পাচ্ছি, একই সাথে আমি কিন্তু ভালো ভালো লেখা পাচ্ছি, ভালো ভালো লেখকের লেখা পাচ্ছি। আমার জ্ঞানের পরিধিটা আস্তে আস্তে বাড়ছে তাদেরকে পাঠ করার মাধ্যমে। মামুন ভাই। জি, ধন্যবাদ আপু। আসলে আপনি যে কথাটি বললেন, যে একটু শালুক সম্পর্কে বলে নেই। আমরা যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার পড়ালেখার পুরোটাই আমি বাংলা সাহিত্য থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি। তো আমরা প্রথমে ওবায়দ আকাশ ভাইয়াকে চিনতাম না, ফার্স্ট আমরা চিনতাম না, তা আমরা শালুককে চিনতাম কিভাবে? তা আমাদের ওই প্রশ্নের কোটেশনে উল্লেখ করতে হতো বা কোনো রেফারেন্স দিতে হতো, তখন আমাকে বলা হয়েছিল যে অমুক শালুকের সংখ্যা জোগাড় করো, সেই জোগাড় করো, সেখানে এই লেখাটা পাবা বা এই এই সংক্রান্ত তথ্য পাবা।
তো আমরা এইভাবে পরবর্তীতে ওবায়দ আকাশ ভাইয়াকে চিনলাম। তার সংবাদ যে পত্রিকার সেখানে সাহিত্যের পাতা আমরা দেখলাম। এভাবে সবকিছু মিলিয়ে তার সাথে পরিচয়, এবং আপনি যেটি বললেন যে ওবায়দ আকাশ ভাইয়া আপনার লেখা একটা গতি এনে দিয়েছে। সত্যি কথাই বলতে হয় যে শালুকের যে পরিমণ্ডল বা সংবাদের যে পরিমণ্ডল সবকিছু মিলিয়ে আপনার ওবায়দ আকাশ ভাইয়া সত্যিকার অর্থেই বর্তমানে যেভাবে এগিয়ে নিচ্ছেন সাহিত্যের চর্চার জায়গাটাকে, সত্যি ঈর্ষান্বিত হই। আমি সত্যিকার অর্থ বলতে গেলে ঈর্ষান্বিত হই। আমিও ইচ্ছা জাগে যে তার মতো করে কাজ করি। এবং সবচেয়ে বড় কথা বলতে হয়, আমরা শিখা পত্রিকার নাম জানি, আমরা আরো অনেক বড় বড় পত্রিকার নাম জানি, যে সমস্ত পত্রিকাগুলো নাম শুনে এসেছি, না দেখে এসেছি, সবুজ পত্রের নাম জানি, কিন্তু সেগুলো সাহিত্যে যে মাইল ফলকটা রেখেছে বর্তমানে যন্ত্র সভ্যতার সময়েও শালুক একটি বড় একটি মাইল ফলক। তো ধন্যবাদ আপু, আপনি অনেক সুন্দরভাবে আমার প্রশ্নটির উত্তর দিয়েছেন। তো অনেক কথা হলো, কবির কাছে কবিতা চাই। তো আমরা আপুর কাছে একটি কবিতা শুনতে যাচ্ছি, আপনার লেখা একটি কবিতা। দর্শকরাও আশা করি অপেক্ষায় আছে আপনার কবিতা শোনার জন্য। জি আপু। যেহেতু ওবায়দ ভাইকে নিয়ে মাইল ফলক হিসেবে ওবায়দ ভাই এবং সংবাদকে আমি দেখছি, আমি সংবাদে আমার প্রকাশিত সেই কবিতাটি, প্রথম ওবায়দ ভাইয়ের হাত দিয়ে যে কবিতাটি প্রকাশ হয়, আমি আচ্ছা জি ওইটা আপু। পড়বো। একটু সময় যাচ্ছে। দুঃখিত মামুন ভাই, একটু সময় যাচ্ছি আমি। জি জি, অবশ্যই। আমরা অপেক্ষায় আছি আপনার কবিতা শোনার জন্য। মামুন ভাই, জি জি, বলুন। একটু একটু আমি, বই না থাকলে এরকম হয়। পান্ডুলিপিটা আমি ওয়ার্ড ফাইল মোবাইল থেকে দেখছি তো, যার জন্য একটু ভেঙে ভেঙে যাচ্ছে, আমি একটু খুঁজে নিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা সময় নিচ্ছি, দর্শক শ্রোতাও আপনার কবিতা শোনার জন্য অপেক্ষা আছে আশা করি। সত্যিকার অর্থে বলতে আচ্ছা, হয় আমি আমরা। তাহলে ওই কবিতাটি আমি পরে পড়ছি, যেহেতু এখন পাচ্ছি না হাতের কাছে। আমি অন্য একটি আচ্ছা দিয়ে ঠিক শুরু আছে, করি। আপনি অন্য একটি কবিতা দিয়ে শুরু করুন। এই কবিতাটির শিরোনাম হচ্ছে আর কেউ না মরুক ভালোবেসে। জি জি। তোমাকে আর ফোন করছি না, হাই হ্যালো দিচ্ছি না, তাই ভেবে বসো না যে ভুলে গেছি। ভুলে যাবার মানুষ আমি নই, এই যোগ্যতাটি এখনো অর্জনের বাইরে রয়েছে। আর যত অর্জন, ছোট বড় যা কিছুই আছে, বলছি না খুব কিছু অর্জন করে ফেলেছি। যাই কিছু আছে, তন্মধ্যে মনে রাখবার অর্জনটি সর্বর্ধ, এ আমি নিশ্চিত। শিশু শ্রেণীর বন্ধু এমিকে 25 বছরেও ভুলতে পারিনি। এমি কি কখনো আমাকে মনে করে? না, নিশ্চয়। পড়লে তার খোঁজ পেতাম, আমি না জানলেও সে তো আমার ঠিকানা জানে। এত চিঠি এলো, কই প্রেরকের ঠিকানায় কখনো এমি নামটি পেলাম না। অথচ স্মৃতির ফলকে এই নামটিও ঝলমল করে আরো অনেক নামের পাশে। তুমিও আজ স্মৃতির ফলকে ঠাঁই নিয়েছো, চোখের সম্মুখে তোমার আনাগোনা, তবু কথা হয় না, ছোঁয়া হয় না, জানতে চাওয়া হয় না কখন ফিরলে, কি খেলে, কটা নতুন লেখা তুললে নোটবুকে। তাই ভেবো না ভুলে বসে আছি, ও কর্মটি আমার জন্য নয়। আমার শুধু আছে ধারণ করবার যোগ্যতা। এই বুকে যতগুলো মানুষ ধরেছি, যতগুলো ভালোবাসা ভালোবেসে চাপা দিয়েছি, তার এক ভাগ যদি তোমায় দেই, এই যে তুমি এমির চরিত্র ধারণ করে আছো, তাকে ভেঙে চুরে অনেকগুলো আমিতে পরিণত হবে। কিন্তু দেব না সে কি ভাগো, আমি হওয়ার যে জ্বালা, এ জ্বালা আমারই থাক, ভালোবেসে আর কেউ না মরুক অকালে। অনেক সুন্দর একটি কবিতা, আমিত্বময় কবিতা। অনেক সুন্দর লেগেছে।
আপনার আবৃত্তির ঢং অনেক সুন্দর। সবকিছু মিলিয়ে আবৃত্তি ভালো কিন্তু লাগলো। মামুন ভাই আমি জানি না, আমি পাঠ করেছি কবিতা। আচ্ছা, না খুবই এটা ভালো আবৃত্তি লেগেছে না, সবকিছু। আবৃত্তি না। জি, জি। ধন্যবাদ। তো যাই হোক, আমরা কবির কবিতা শুনলাম। তো কবির কাছে এবার চলে যাচ্ছি কবিতার প্রসঙ্গ নিয়েই, যে আপনার কবিতা লেখার শুরু সেই ছোটবেলা থেকেই। শুনে আসছি আপনার পারিবারিক পরিমণ্ডল থেকেই, যেখান থেকে আপনার শুরু হয়ে আসা। তো এখন পর্যন্ত যে আপনি কবিতাগুলো লিখেছেন, কবিতার বিষয়বস্তু বা কি বিষয়গুলো নিয়ে আপনি বেশি লেখেন? এই বিষয়ে একটু দর্শকদের কিছু বলুন। কবিতা, আমার কবিতার বিষয়বস্তু আহ, যদি পাঠক শ্রেণীর যেটা মতামত যে আমি হচ্ছে রোমান্টিক কবিতায় বেশি আচ্ছন্ন হয়ে থাকি। হ্যাঁ, আমিও এটা স্বীকার করছি যে রোমান্টিক কবিতা আমি বেশি লিখি। তবে আমি সমসাময়িক বিষয় কখনো ছাড় দিই না। সমসাময়িক যেসব ইস্যুগুলো আমাদের সামাজিক, রাজনৈতিক বলেন, যে ইস্যুগুলো চলমান, যা আমার মনে আঁচড় কাটে, যা অনেকের মনেই আঁচড় কাটে, আমি সবসময় চেষ্টা করি সেই লেখাগুলো, সেই ব্যাপারগুলো আমার লেখায় তুলে নিয়ে আসতে। সমসাময়িক ইস্যুতে আমি সবসময় জোর দিই। তবে জি, হ্যাঁ, জি। রোমান্টিক কবিতায় আমার দুর্বলতা আছে, আমি নিজেও খুব পছন্দ করি রোমান্টিক কবিতা লিখতে। জি, জি। ধন্যবাদ। তো আপনার কবিতায় আমি একটু প্রশ্ন রাখতে চাচ্ছি যে আপনি একজন মানুষ, ১ম এ মানুষ, দ্বিতীয় হচ্ছে আপনি, যদি বলি যে আপনার নারীবাদী চেতনার কোনো কবিতা, আমি অনেক কবিতা আপনার দেখেছি যে আপনার আ সমসাময়িক বিষয়ের সাথে, সাথে অনেক নারীকেন্দ্রিক, অনেক নারীবাদী চেতনার বিষয়গুলো আপনার কাছে উঠে এসেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, দেখেন আমাদের সমাজে এখনো কিন্তু সমান তালে নারী বৈষম্য, বৈষম্যের ব্যাপারটা কিন্তু সমান তালে, শ্রেণী বৈষম্য, জেন্ডার বৈষম্য সবই চলছে। হ্যাঁ, এবং জি, জি। নারীরা নির্যাতিত একইভাবে হচ্ছে। নারীরা যতই এগিয়ে যাক, দেখেন আমি হচ্ছে আজকে আমি আমার জায়গায় হয়তো ঠিক আছি, আমার পরিবারের অবস্থান হয়তো বা শিক্ষা হয়তো আমাকে বা ফাইট করে চলতে সহযোগিতা করছে, কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম পরিবারে আপনি দেখবেন নারীরা প্রথম নির্যাতিত হয় তাদের পরিবার থেকে। একজন নারী সে উচ্চ শিক্ষায় যতই শিক্ষিত হবে, হোক না কেন, সে যদি চাকরি করতে যায়, দেখবেন যে পরিবার থেকে প্রথম বাধা আসে, মেয়ে মানুষ চাকরি করবে কেন, কি দরকার, তাহলে পড়াশোনা কেন করেছি আমি, করতে হয় তাই। মানে যাদের পড়াশোনা এখনো, যারা পড়াশোনার প্রতি দুর্বলতা আছে, সেটা কেন করাচ্ছে, যে হ্যাঁ আমার মেয়ে পড়াশোনা করবে না, একটা সার্টিফিকেট দরকার, তাকে তো বিয়ে দিতে হবে, বিয়ের যোগ্যতা হিসেবে সার্টিফিকেট লাগবে, একাডেমিক, সেই জন্য কিন্তু পড়াশোনা করাচ্ছে মেয়েদেরকে। পড়াশোনায় যে মেয়েরা এখনো এগিয়ে আছে, এটা কিন্তু শুধু এই না যে মেয়েরা স্বনির্ভর হবে, এই মেন্টালিটি থেকে বাবা মা এখনো পড়ালেখা করাচ্ছেন না, খুব কম সংখ্যক করাচ্ছেন। তারা করাচ্ছেন মেয়েকে তো বিয়ে দিতে হবে ভালো জায়গায়, তো ভালো জায়গায় বিয়ে দিতে হলে তো পাশ করতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। হুম। তো নারীরা, এবং একই রকম ভাবে নারীরা চাকরির ক্ষেত্রে বলেন, আপনি, আমি তো সাংবাদিকতাতেও ছিলাম, আমি দেখেছি এই ব্যাপারগুলা, যে নারী রিপোর্টার যখন, তাকে কিন্তু একটা অ্যাসাইনমেন্টে সহজে পাঠাতে চাচ্ছে না, কেন, এত দূরে যাবে, মেয়ে মানুষ পারবে না। অথচ সমান দক্ষতা, কিংবা অনেক সময় দেখা যায় তার পুরুষ সহকর্মীর চেয়েতেও তার দক্ষতা হয়তো বেশি, শুধু নারী হওয়ার কারণে সে বাইরে যেতে পারছে না। কিছুদিন আগে, কয়েক বছর আগে, করোনা শুরু হওয়ার আগে সম্ভবত, একজন নারী বিদেশ থেকে আসছিলেন। হুম। তখন কি করা হলো, রাত্রে তাকে পুলিশ, যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, তারাই কিন্তু তাকে নানাভাবে তাকে হ্যারেস করার চেষ্টা করলো। চেষ্টা না, তাকে করা হয়েছে। কিন্তু সেই নারী প্রতিবাদী ছিলেন বলে সেখান থেকে তিনি বের হয়ে আসছেন, প্রতিবাদও করছেন। রাতে নারী, এত রাতে নারী, তাই সে বিদেশ থেকে আসছে, দেশে বাইরে থেকে আসছে সে বাংলাদেশে, সেটাও তারা বুঝতে চেষ্টা করছে না, যে টাইমিংটা রাত কেন হলো সেটাও তারা বুঝতে চেষ্টা করছে না, যে তাদের একটাই কথা, মেয়ে মানুষ কেন এত রাতে বাইরে থাকবে। হ্যাঁ, তুমি বলতে পারো নিরাপত্তার খাতিরে মানুষ কেন এত রাত্রে বাইরে থাকবে, দরকার নেই, কিন্তু নারী কেন সে এত রাতে বাইরে থাকবে, এটা সে বলতে পারে না। রাত তোমার, রাত আমারও, রাত যতটা নারীর, রাত ততটাই পুরুষের। রাত সুযোগ সুবিধা সর্বক্ষেত্রে যতটা পুরুষ ভোগ করবে, ততটা নারীই করবে, মানুষ করবে। আমাদেরকে দেখতে হবে মানুষের দৃষ্টিতে, নারী কিংবা পুরুষের দৃষ্টিতে না।
তো এই জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ, আমি চেষ্টা করেছি আমার লেখার মাধ্যমে আমার প্রতিবাদটা প্রকাশ করতে। যেন আমার কাজ কি, আমি যদি আজকে প্রশাসনে থাকতাম আমি হয়তো একটা অবস্থান নিতে পারতাম। যেহেতু সেই অবস্থানটা আমার নাই, আমার হাতে আছে কলম। আমি চেষ্টা করি যে আমি সেই কলমের মাধ্যমেই আমার প্রতিবাদটা ছড়িয়ে দিতে। নারীকে নারীর দৃষ্টিতে নয়, মানুষের দৃষ্টিতে দেখতে হবে। জি, জি। আপনার সাথে আমি কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে নারীকে নারীকে দৃষ্টিতে নয়, মানুষের দৃষ্টিতেই আসলে দেখা প্রয়োজন এবং দেখা উচিত। সবকিছু মিলিয়ে আপনার কবিতার যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনি যেটি বললেন যে আপনার রাজনীতি নিয়ে লিখছেন, সামাজিক অবস্থা নিয়ে লিখছেন। তো আপনার আবার রোমান্টিকতা নিয়েও লিখছেন। তো যাই হোক, কবির কাছে আরেকটি কবিতা আশা করছি। আরেকটি কবিতা আমরা এখন এই অনুষ্ঠানে শুনতে যাচ্ছি এই মুহূর্তে। আচ্ছা, আমি তাহলে সমসাময়িক যেহেতু প্রসঙ্গ আসলো, আমি জি, জি, করোনা কালের লেখা একটা কবিতা, যেটা গত বছর প্রকাশিত হয়েছিল সময়ের আলোতে, সেটা পড়ছি। কবিতার নাম জি। আলোর পথে। গভীর বিস্ময়ে আলোকিত হয় চোখ ব্যাধির সমুদ্রে। কালো পৃথিবীর নির্জনতায় ঘুম নেই মানুষের। মৃত্যুর শকুন ছায়া যদিও বা সাগ্রহে ছুটে, তবু স্বপ্নালু চোখ সকালের হীরা রোদে অপেক্ষাতুর। কোথাও দিগন্ত চুপ মেরে আছে, তাকে জাগাতে মনুষ্যত্ব জেগেছে মানবিক সূর্য হাতে। অপেক্ষার বর্ষাকে দেখো, আগুনের বলের মতো সূর্যকে নিয়ে মুখ বুজে আছে অবরুদ্ধ নগরে। দেহের স্বাদ ভুলে গেছে প্রেমিক, শুধু হৃদয় খুলে গেছে মানুষের। রাত্রি নেই, অন্ধকার নেই, কোথাও কোনো মৃত্যু নেই। মানবতার আগ্নেয়াস্ত্র হাতে যুদ্ধে নেমেছে নিহত আলোর বাতি। হৃদয় যন্ত্রে অবারিত সবুজ, মানবীয় আলোতে আলোকিত পৃথিবীর বুক। আজ এই আর্দ্র মেঘের বিকালে গভীর বিস্ময়ে আলোকিত হয় চোখ। ধন্যবাদ কবি। আমরা আলো দেখতে চাই, আলোর পথে চলতে চাই। আমাদের এই যে করোনা বা প্যান্ডেমিকের এই সময়ে আমরা যেভাবে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এই অবস্থা থেকে মুক্তি নিয়ে আমরা আলোর পথ দেখব, এই প্রত্যাশা আমাদের থাকবে। তো কবির কাছে আমি এবারের প্রশ্নটি হচ্ছে যে আপনি ছোট গল্প লিখছেন। আপনার আহ কথাতেই এসেছে যে ছোট গল্প আপনি লিখছেন বা লেখেন। তো সে জায়গা থেকে আপনার গল্পের লেখা বা গল্পের বিষয়গুলো নিয়ে একটু যদি আমাদেরকে সাথে শেয়ার করতেন। আচ্ছা, মামুন ভাই, এক্ষেত্রে আমি বলি যে আমি শুরুর দিকে ছোট গল্প লিখতাম, কিন্তু জি, একটা জি। পর্যায়ে আমি কবিতায় বেশি বোধ হয়ে যাই। আমি আচ্ছা। আমার মনে হলো যে আমি আসলে কবিতাই আমার জন্য। আমি কবিতার প্রেমে বুঁদ হয়ে গেলাম। প্রথমে আমি প্রেমে পড়লাম জীবনানন্দের। তারপর সেই প্রেম, আমার প্রেমিকের সংখ্যা বাড়তেই থাকলো। আমি কবিতার মধ্যে বুঁদ হয়ে গেলাম। কিন্তু ছোট গল্প যেহেতু আমার লেখা, আমি ছোট থেকে লিখতাম। আহ একটা পর্যায়ে এসে আমি কয়েকটা ছোট গল্প লিখি, আবার নতুন করে লিখি, যে এই জি, জি। ব্যাপারটা আমার ভিতরে ছিল, আমি লিখি। কিন্তু আমি মনে করি ছোট গল্প লেখার জন্য যে সময় দরকার এবং যে গভীরতা দরকার, সেটা আমি পাচ্ছি না এখন। আমি যখন খুব বেশি কোনো ভেতরে কোনো ডাক আমি পাই, তখন সেটা নিয়ে আমি লেখার চেষ্টা করি। কিন্তু কবিতাকে আমি যেভাবে এখন আঁকড়ে ধরে আছি, ছোট গল্পকে আমি সেভাবে ধরতে পারিনি। তবে আমার ভেতরের সুপ্ত ইচ্ছা আছে যে যখন আমি সেই আমার মনে হবে যে হ্যাঁ, এখন আমি তৈরি, এখন আমি ছোট গল্প বা তার চেয়েও বড় কিছু লেখার জন্য, সেটা উপন্যাস হোক বা বড় গল্প হোক, তা লেখার জন্য আমি তৈরি, তখন আমি লিখবো। এখন আমি লিখছি না। লিখছি যেটা খুবই হাতে গোনা, সেটাকে বলার মতো, হাইলাইট করার মতো না অন্তত। তো আমি সময় নিচ্ছি। মূল কথা, আমি পড়ছি, আরো শিখছি, আমি আরো গভীরে যেতে চাই। তারপর আমি ছোট গল্প বা বড় গল্প যাই বলা হোক না কেন, সেসবে আমি হাত দিতে চাই পরিপূর্ণভাবে। জি, ধন্যবাদ কবি। আসলে সত্যিকার অর্থেই বলতে হয় যে আপনি একজন পাঠক, পাঠ করছেন, শিখছেন, আর তারপর আপনার লেখালেখিতে আপনি যেতে যাচ্ছেন। অবশ্যই আমি মনে হ্যাঁ, করি এখানে যারা আমি আরেকটা কথা বলবো, হ্যাঁ, জি, জি, যে অবশ্যই। আসলেই, কারণ দেখেন আমি কিন্তু গ্যাপ একটা ছিল আমার। হ্যাঁ, 5-6 জি, জি। বছরের একটা গ্যাপ আমার ছিল।
তো কিন্তু আমার ছোট থেকে সেই দ্বাদশ পর্যন্ত, দ্বাদশ, তারপর অনার্স ফার্স্ট সেকেন্ড ইয়ার, তারপরে কয়েকটা বছর আমার গ্যাপ ছিল, তারপর আবার 16-17 থেকে আমি আবার শুরু করি। হ্যাঁ, তো গ্যাপটা সেই হিসাব করলেও খুব বেশি না। 16 থেকে আমি আবার শুরু করি, তারপর থেকে এখন পর্যন্ত লিখছি। আমি কিন্তু এখন পর্যন্ত আমার কোনো প্রকাশিত বই নেই, এবং সেই তাগিদও আমি এতদিন অনুভব করিনি। আমার মনে হয়েছে যে আমার আরো পড়া দরকার, আরো অবস্থান, সেটা পত্রিকার মাধ্যমে হোক, ছোট কাগজের মাধ্যমে হোক, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক। আমার মনে হয়েছে আমাকে আরো শক্ত অবস্থানে দাঁড়াতে হবে, আরো শিখতে হবে, আরো আরো কিছু জানতে হবে। তারপর আমি হয়তো একটা সাজানো বই সামনে নিয়ে আসতে পারি। যে তাগিদটা আমি এখন অনুভব করছি যে হ্যাঁ, এখন আমার মনে হয় এখন একটা বই আমার থাকা দরকার। আশা না, করছি অবশ্যই, সেটা খুব দ্রুত আমি অবশ্যই পারবো আমরা মনে বাকিদের করি উপহার দিতে। যে এখন একটা নয় একাধিক বই আপনার অবশ্যই থাকা দরকার আর কি। যে অনুযায়ী আপনার যেহেতু দীর্ঘদিন আপনার লেখা চলছে, দীর্ঘদিন লেখা আপনি চালিয়ে যাচ্ছেন, লেখালেখির সঙ্গে আছেন এবং বলতে গেলে আপনি কবি জীবনের সঙ্গে যাপন করছেন এবং কবিতা নিয়ে আছেন। এটি সত্যিকার অর্থেই একজন কবির জন্য অবশ্যই বেশি দরকার। কবিতার সঙ্গে যাপন, কবি হিসাবে নিজেকে সবসময় একটি ধ্যানের মধ্যে থাকা। তো যাই হোক, কবির কাছে এবার যে প্রশ্নটি সেটি হচ্ছে আপনার এই বর্তমান ব্যস্ততা কি নিয়ে? শুধু কবিতা নিয়ে না অন্য কোনো কিছু নিয়ে পরিকল্পনা আছে? পরিকল্পনার কথা যদি বলেন, যেহেতু আপনি এই প্রশ্নটা স্পেসিফিক করে করেননি, তবে তাহলে আমি ব্যক্তি জীবনের দিকেও যাচ্ছি। আপনি তো জি, জি। জানেন যে আমি সাংবাদিকতায় ছিলাম প্রায় 7 বছর, সেটা আমার পড়াশোনার শুরু থেকেই। তারপর 2018 সালে আমি হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট ব্যাংক, ওখানে আমি জয়েন করি। তো একজন ব্যাংকারের জীবন তো জানেনই, সকাল থেকে রাত আমাকে অফিসে থাকতে হয়, অফিস করতে হয়। তো একটা বলা চলে যে দিন এবং রাতের একটা আম, দিনের পুরো সময় এবং রাতেরও একটা সময় আমার অফিস অফিস করতে চলে যায়। তারপরের সময়টুকু হচ্ছে আমার নিজের, বা আমার সেটা কবিতা, সেটা আমার সাহিত্য চর্চার ভেতর দিয়েই যায়। আমি আর তেমন কোথাও কিছু, হয়তো যখন আমার একটু ঘুরতে যেতে মনে চায়, প্রকৃতির কাছে যেতে মনে চায়, তখন আমি এই ছুটি টুটি নিয়ে কোথাও দূরে কোথাও যাই। এছাড়া আমার একটাই কাজ, বাসায় আসা, বই পড়া, গল্প পড়া, কবিতা পড়া, বা ভেতর থেকে যখন ডাক পাই তখন সেটাকে বাইরে নিয়ে আসা কবিতার মাধ্যমে। এটাই হচ্ছে এখন আমার বর্তমান জীবন, এভাবেই চলছি। আচ্ছা, যাই হোক। আমরা আশা করব যে আপনি অবশ্যই আপনার ব্যস্ততার মধ্য থেকেও আপনি আপনার লেখালেখিকে আরো সুন্দরভাবে চালিয়ে যাবেন। এই প্রত্যাশা থাকবে। আর সবকিছু মিলিয়ে কবির কাছে এবার আমরা প্রায় অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো আজকের এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেছেন, আপনি আপনার সম্পর্কে কথা বললেন। আমরাও আপনার সম্পর্কে জানতে পারলাম অনেক বিষয়। আ তো আপনি একটি কবিতা পড়তে চেয়েছিলেন যেটি ওবায়দ আকাশ ভাইয়ার সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই কবিতাটা কি আপনি যদি সময় পান, না আচ্ছা, হলে আর আমরা যে, অন্য না না, আমি আমরা এটাই এগিয়ে পড়তে যেতে পারি। চাই। আমি আচ্ছা, ঠিক এটাই আছে, পড়তে অবশ্যই। চাই। আমাকে আমাকে জাস্ট 1 মিনিট টাইম দিবেন, হ্যাঁ? জি, জি, জি। আমি এটাই পড়তে চাই। জি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষায় আছি কবি বীথি রহমানের একটি কবিতা শোনার জন্য। আমরা তার সম্পর্কে অনেক কিছুই জানলাম। তিনি মূলত কবি। কবিতা নিয়ে আছেন, কবিতা লিখছেন। কবিতা তার অন্তরের হৃদয়ে ধারণ করে তিনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং অদূর ভবিষ্যতে আমরা অবশ্যই তার প্রকাশিত একাধিক বই দেখব। এই প্রত্যাশায় আমরা আছি। তো আমরা অপেক্ষায় আছি। তাকে একটু সময় দিচ্ছি। তিনি আমাদেরকে কবিতা শোনাবেন। সেই অপেক্ষায় আমরা আছি। কবি? আমি অত্যন্ত দুঃখিত, কেন যেন আমি কবিতাটা কোথাও খুঁজে পাচ্ছি না। আমি আশা করছি পেয়ে যাব। সার্চ দিচ্ছি জি, জি। এখন ফেসবুকে। আচ্ছা, ঠিক আছে। আমরা অপেক্ষায় আছি। মামুন ভাই, এই ফাঁকে আমি কিন্তু আপনার গল্পও একটু শুনতে পারি। জি, অবশ্যই। আমি খুবই ছোটখাটো পরিচয় আমার। আমি আল মামুন আব্দুল্লাহ। লেখাপড়া শেষ করেছি করোনাকালীন ঠিক সময়ে, করোনা যখন শুরু আমার সেই সময় পড়ালেখা শেষ হয়েছে। আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করেছি এবং ২০১৮ সালে আমার কাব্যকথন নামে ১ম বই প্রকাশিত হয় এবং ২০২১ সালে আমার ২য় কাব্যগ্রন্থ চৌপদী কাব্য নামে একটি কবিতার বই
প্রকাশিত হয়েছে। মানে এ পর্যন্ত এই হচ্ছে আমার ছোট পরিচয়। আর বেকার অবস্থায় আছি। আর আপনাদের নিয়ে অনুষ্ঠান করছি, আড্ডা দিচ্ছি করোনার এই সময়। ভালো লাগছে, নিজে অনেক কিছু শিখছি, জানতে পারছি কবি সাহিত্যিকদের কাছ থেকে। তাদের জীবন এবং তাদের জীবনাচার এবং তারা কিভাবে লেখালেখি করছেন, কিভাবে নিচ্ছেন। আমি প্রতিনিয়ত এই কবি সাহিত্যিকদের কাছ থেকে পাথেয় নিচ্ছি এবং আমার এই বই সখা আমাকে সেই সুযোগটি করে দিয়েছে বলতে গেলে। বাহ! জি আপু, ভালো। এইটুকুই। মামুন ভাই, হ্যাঁ, কবিতাটা জি। আমি ফোনে পাইনি, কিন্তু যেহেতু আমি বইয়ের প্রয়োজনীয়তা কিন্তু এখন অনুভব করছি। আমার বই জি, থাকলে জি। সেটা থেকে আমি খুব সহজেই পাঠ করতে জি, জি। পারতাম। তবে জি, আমার জি, জি, ডায়েরি আছে, অবশ্যই। সেই ডায়েরিতে কবিতাটা অবশ্যই আছে। আপনি যদি একটু সুযোগ দেন আমি ডায়েরিটা নিয়ে আসতে পারি। জি, 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 অবশ্যই, অবশ্যই। আমরা অপেক্ষায় আছি। ওকে, ওকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু সময় নিচ্ছি। আমরা কবি বীথি রহমানের একটি কবিতা শুনবো। কবিতা শোনার মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। অনেকটা সময় আমরা কবি বীথি রহমান সম্পর্কে জানলাম। তার কবিতা, তার কবিতার সঙ্গে থাকা, তার যাপন সবকিছু বিষয়। এবং কবি বীথি রহমান তিনি ছোটবেলা থেকেই তার পারিবারিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন একটি সাহিত্য পরিমণ্ডল বলতে হয়। এবং তার সাহিত্য পরিমণ্ডলটি খুবই সুন্দরভাবে তার বাবার কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন, তার দাদার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন এবং সবকিছু মিলিয়ে যে সাহিত্যিক পরিমণ্ডল আমরা তার দেখেছি, সত্যিকার অর্থে আমরা আশা করব তিনি উত্তরোত্তর আরো এগিয়ে যাবেন তার কাব্য চর্চায়, তার লেখালেখিতে। তো আমরা কবির কাছ থেকে কবিতা শুনবো, সেই অপেক্ষায় আছি। জি, আশা করি বুক আমরা কবিতাটি পেতেছি, শুনতে পারবো এখন। জি, জি আপু। সেই কবিতাটি যেটি উবায়েত ভাইয়ের হাত দিয়ে প্রকাশিত হয়েছে। বুক জি। পেতেছি ভিজবো বলে, কবিতাটির নাম বুক পেতেছি ভিজবো বলে। কাইতেনি আষাঢ়ে বিষণ্ণতা জমেছিল নগরে। পাংশুটে মুখে শহুরে বিকেল কেটেছে, পাংশুটে মুখে শহুরে বিকেল কেটেছে। তমসা রাতে মেঘস্বরে কেঁদেছে বিরহী হৃদয়। চোরা ব্যথার মতো বোধ নিয়ে আমি বুক পেতে রয়েছি ভিজবো বলে। অসংখ্য বিকেল কাটিয়েছি সোহরাওয়ার্দীর পাম গাছের তলায়। ভরা ভরা শ্রাবণেও মাতাল জোড়ার প্রেম উপচে পড়তে দেখেছি। চোখের সামনে পোড়া রোদে তারা তপ্ত ঠোঁট মেলেছে। আমাকে ছোঁয়নি সেসব। আমি শুধু বুক পেতে রয়েছি ভিজবো বলে। তারপর সহস্র বিকেল অনড় বসে থেকেছি পলাশীর কদম মাঠে। ভেজা গন্ধে মাতোয়ারা হয়ে বিবর্ণ হয়েছে আষাঢ়ে আলো। বুক চেরা ব্যথা নিয়ে প্রণয় প্রার্থীর উষ্ণ আলিঙ্গন উপেক্ষা করেছি কেবল ভিজবো বলে। এরপর সন্ধ্যার গায়ে ভর করে নেমে এলো কলকলে ধারা। আমার বিষণ্ণ সকাল দুপুরে ঢল এলো প্রবল বেগে। ভিজিয়ে দিল তপ্ত ঠোঁট। ষোড়শী শরীর চুয়ে নেমে ষোড়শী শরীর চুয়ে নেমে গেল কামুক প্রেম। বাদল সন্ধ্যায় এই প্রথম প্রেম এলো আষাঢ়ের কদম হাতে। অনেক সুন্দর একটি কবিতা এবং অনেক রোমান্টিক ধাঁচের একটি কবিতা। সত্যিকার অর্থেই বলতে হয় যে আপনার কবিতার গীতিময়তা, অনেক গভীরতা রয়েছে আপনার কবিতায়। আমরা আশা করব আপনি একটি বই আসবে এবং একাধিক পরপর আরো অনেক বই আমরা দেখতে পাবো আপনার। এবং সেই বইগুলোতে সবকিছু একত্রে আপনার যে কাব্যিক যে ধারা বা আপনার যে কবিতার যে চর্চা সেটি উঠে আসবে। দ আ পাঠক সমাজ আপনার কবিতা পড়তে পারবে। তো অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। কবি আপুর কাছে এবারের প্রশ্নটি হচ্ছে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? এবং দর্শকদের পাঠক আপনি যে অংশগ্রহণ করছেন তার পাশাপাশি আপনার কি করতে হবে বা কি করলে আজকের এই প্যান্ডেমিক সময়টাকে আমরা আরেকটু আ সচেতন থেকে আমরা কি এগিয়ে যেতে পারি কিনা এই বিষয়ে একটু কথা বলে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। তো আপু। ধন্যবাদ মামুন ভাই। আমি বলবো যে আজকের অনুষ্ঠান থেকে আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি আজকে আমার নিজের কথা বলতে পেরেছি, আমার জীবনের কথা বলতে পেরেছি। লাইভে আমি কিন্তু খুবই কম আসি। আমি আসলে একটু অ্যাভয়েডই করি বলতে গেলে। আমি খুবই কম আসি। আসলেও হয়তো সেখানে কবিতা পড়া, তো একটা কবিতা বা টবিতা পড়ে চলে যাই। কিন্তু আমার নিজেকে নিয়ে বলার এরকম ভাবে লাইভে আমি বোধহয় প্রথম নিজেকে নিয়ে এভাবে করে বলছি।
সেই অবস্থা থেকে আমার খুবই ভালো লেগেছে আজকে আপনার সাথে কথা বলে, স্মৃতিচারণ করতে পেরেছি, ভালো লেগেছে। আর বই সখার জন্য আমার শুভকামনা থাকলো। আপনার আগের অনুষ্ঠানগুলো আমি কিছু দেখেছি, আপনি খুবই ভালো করছেন। আপনার জন্য আমার শুভকামনা, এবং আপনি নিজেও একজন কবি, আপনি অবশ্যই সাহিত্যের সাথে আজীবন থাকবেন, এটা আমার প্রত্যাশা। আর পাঠকের কাছে আমার প্রত্যাশা, আমার পাঠক এতক্ষণ যারা ছিলেন আমাদের সাথে, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, আমার কবিতা শুনেছেন, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এবং একই সাথে আপনাদের সাথে কাছে আমার আহ্বান যে এই যে করোনাকালীন সময়ে আমরা যে অবরুদ্ধ সময়টাতে আছি এখন, সেই সময়টা আমরা কিন্তু আমরা একটা সুযোগ হিসেবে দেখতে পারি। যেটা চলছে যে হ্যাঁ, আমরা এখন বিশ্ব এটা থেকে বের হওয়ার প্রাণান্ত চেষ্টা তো চালাচ্ছি সবাই। সেই একই সাথে আমরা যে সময়টা পাচ্ছি, এই সময়টা কিন্তু আমাদের ব্যস্ত জীবনে আমরা কখনো পাই না। তো এই সময়টা আমি বলবো যে আপনি কাজে লাগান। সেটা কিভাবে হতে পারে? আপনার সাহিত্যের প্রতি আপনার প্রেম থাকতে পারে, যেটা আপনি ব্যস্ততার জন্য পারেন না, আমি নিজেই পারি না ইনফ্যাক্ট। সেই সময়টা কিন্তু এখন আমি কাজে লাগানোর চেষ্টা করছি। আমি পড়ার চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি। আপনি যদি সাহিত্যের সাথে যুক্ত থাকেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন। আপনি না থাকলেও আপনি যুক্ত হন, কারণ বই পড়লে জ্ঞান বাড়ে, মন বড় হয়। বইয়ের কোনো বিকল্প নেই, পড়ার কোনো বিকল্প নেই। আপনি যতই পড়বেন, আপনি নিজেকে আরো 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 গভীরভাবে আবিষ্কার করতে পারবেন। এবং একই সাথে আপনি পরিবারকে সময় দিন। পরিবার সবার প্রথমে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবার। যা ব্যস্ততায় সেই পরিবার থেকেও আমরা দূরে সরে যাই। পরিবারকে সময় দিন, বইকে সময় দিন, এবং প্লিজ প্লিজ সবাই সচেতন থাকুন। আমাদের দেশের মানুষের মধ্যে সচেতনতার অত্যন্ত অভাব। আমরা যখন পর্যন্ত নিজে আক্রান্ত না হচ্ছি বা নিজে সাফার না করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা খুব একটা ড্যাম কেয়ার ভাব নিয়ে চলছি। এখন অব্দি আমরা কিন্তু চলছি। যে দেখেন, বৃহস্পতিবারে আমাদের লকডাউনটা আনুষ্ঠানিকভাবে তোলা হলো কিছুদিনের জন্য। আমরা কিন্তু এতদিন চলতে পেরেছি। এখন কিন্তু যারা পেশাগত কারণে যাদের বাইরে যেতে হচ্ছে তাদের কথা ভিন্ন, কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু শুধুই আমরা দেখতে বের হচ্ছি, শুধুই হাওয়া খেতে বের হচ্ছি। আমরা বেঁচে থাকলে অনেক হাওয়া খেতে পারবো। আপনারা সচেতন থাকবেন, আমি সচেতন থাকলে আমার পরিবার বেঁচে যাবে, আমি বেঁচে যাব। ভালো থাকবেন সবাই। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা। মামুন ভাই, আপনাকেও শুভেচ্ছা। সবাই বই পড়বেন, বইয়ের সাথে থাকবেন। ধন্যবাদ আপু। আমারও খুব ভালো লাগছে যে একজন কবিকে নিয়ে এসেছি, তিনি তার নিজের কথাগুলো একটু দর্শকদের সামনে বলতে পেরেছেন বা পাঠকদের সামনে বলতে পেরেছেন। এটি আমার বইসখা অনুষ্ঠানে বলতে গেলে অনেকটাই বড় পাওয়া। আজকে একটি বড় তৃপ্তি লাগছে যা আমি কিছু না হয় করছি। তো ধন্যবাদ আপুকে, আপনার মূল্যবান সময় থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। পাশাপাশি বলতে হয় যে দর্শকদের উদ্দেশ্যে কবি যেটি বললেন, আপনি পড়ুন এবং এই করোনাকালীন সময়ে যে সময়টুকু পাচ্ছেন পরিবারকে দিন, নিজের কে গুছিয়ে নিন, নিজেকে আরো একটু নতুন ভাবে দেখার আপনি সুযোগ পাবেন অবশ্যই। তো ধন্যবাদ আপু, ধন্যবাদ সকলকে আজকে যারা এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন। শেষ করছি আমাদের এই বৈশাখ অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।